আচ্ছা, আমরা এখন আবার শুরু করতে চলেছি সমাসের শ্রেণীবিভাগের আরেকটি শ্রেণীবিভাগ, বহুব্রীহি সমাস। তাহলে চলো বহুব্রীহি সমাস আমরা কিভাবে চিনব সেটা আলোচনা করা যাক। বহুব্রীহি সমাস এই নামটা মধ্যেই আমরা সমাস চেনার উপায় পেয়ে যাব। দেখো, বহু বহু কথার অর্থ কি? অনেক। ব্রীহি কথা, ব্রীহি কথার অর্থ কি? ধান। ব্রীহি কথার অর্থ কি? ধান। ঠিক আছে, তাহলে দেখো, অনেক ধান। বহুব্রীহি কথার অর্থ যদি আমরা দেখি তাহলে আমরা পাবো কি? বহুব্রীহি কথার অর্থ হচ্ছে অনেক ধান। কিন্তু বহুব্রীহিকে আমরা সেই অর্থে পাচ্ছি কি? আমরা কি হিসাবে পাচ্ছি? বহুব্রীহি একটা সমাসের নাম। বহুব্রীহি একটা সমাসের নাম। তাহলে কি? যে সমাসে ব্যাস বাক্যে একরকম অর্থ আর সমাসবদ্ধ পদে গিয়ে আরেক রকম অর্থ, সেটাকেই আমরা বহুব্রীহি সমাস হিসাবে জানি। ঠিক আছে, ব্যাস বাক্যে একরকম অর্থ হবে আর সমাসবদ্ধ পদে গিয়ে আরেক রকম অর্থ হবে, সেটাই হচ্ছে বহুব্রীহি সমাস। এবার বহুব্রীহি সমাসের মধ্যে আমরা যে আরো 8টা সমাস আমরা জানবো, তার সব কিছুই এর মধ্যে রয়েছে। সেই জন্য এটাকে চেনা বড় একটু মুশকিল। তার অর্থটা সেই জন্য পরিষ্কার ভালো করে বুঝে তারপরে এটা বহুব্রীহিটা করতে হবে। মাথায় রাখবে, বহুব্রীহি সমাসের ক্ষেত্রে চেনার আরেকটা হচ্ছে উপায়, সমাসবদ্ধ পদে গিয়ে কোনো একজন বা কোনো একটি বস্তু বা কোনো একটি বিষয় বা কোনো একটি বৈশিষ্ট্যকে প্রকাশ করে। এখানে কিন্তু কখনোই সমষ্টিকে প্রকাশ করে না, কেবলমাত্র নির্দিষ্ট একজনকে, একটি বস্তুকে বা একটি বৈশিষ্ট্য বা একটি বিষয়কে প্রকাশ করে, তবেই কিন্তু সেটা বহুব্রীহি সমাস হবে। এটাই হচ্ছে চেনার একটা, আমরা সমাসবদ্ধ পদ দেখে আমরা এটাই চিনতে পারি, একটি নির্দিষ্ট ব্যক্তি বস্তুকে চেনার। দেখো, গৌর, গৌর মানে আমরা কি? গৌর মানে হচ্ছে ফর্সা, অঙ্গ মানে হচ্ছে দেহ। কিন্তু গৌরাঙ্গ, গৌরাঙ্গ বলে আমরা তাকে জানি? গৌরাঙ্গ বলতে আমরা জানি শ্রী নবদ্বীপ ধামে যিনি বৈষ্ণব ধর্ম প্রচার করতে এসেছিলেন। তারপর দেখো, বীণা, বীণা অর্থাৎ একটা বাদ্যযন্ত্র। আর পানি, পানি মানে কি? হাত। তাহলে হাত, তাহলে একটা বাদ্যযন্ত্র আর হাত। কিন্তু ব্যাস বাক্য কি আমরা কি পাচ্ছি? বীণা পানি। বীণা পানি বলতে আমরা অর্থ কি বুঝি? বীণা পানি মানে হচ্ছে সরস্বতী দেবী, সরস্বতী দেবী, সরস্বতী। এবার আসো 10, অর্থাৎ সংখ্যাবাচক শব্দ একটা, একটা সংখ্যা। আনন, আনন কথার অর্থ হচ্ছে মুখ। এখানে একটা সংখ্যা, এখানে হচ্ছে একটা মুখ। ঠিক আছে, আর অর্থ আমরা সমাসবদ্ধ কি পাচ্ছি? দশানন। দশানন মানে কি? রাবণ, শ্রীলঙ্কার অধিপতি রাবণ। তাহলে দেখো, ব্যাস বাক্যে একরকম অর্থ আর সমাসবদ্ধ পদে গিয়ে আরেক রকম অর্থ বোঝালে সেটাকেই আমরা বহুব্রীহি সমাস বলি। আমি আরেকবার বলছি, ব্যাস বহুব্রীহি সমাস আমরা কখন কিভাবে চিনব? সমাসবদ্ধ পদে গিয়ে আমরা দেখব একটা নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো বস্তু, নির্দিষ্ট কোনো বৈশিষ্ট্য, নির্দিষ্ট কোনো একটি বিষয়কে বোঝাচ্ছে, তখন সেটা কিন্তু বহুব্রীহি সমাস হবে। আর তার ব্যাস বাক্যটাকে আমরা এইভাবে করব, এবং ব্যাস বাক্য শেষে সবসময় যার থাকবে। ঠিক আছে, ব্যাস বাক্য শেষে সবসময় যার হবে, তবেই সেটা বহুব্রীহি সমাস হবে। তাহলে এবার আসি আমরা বহুব্রীহি সমাসের শ্রেণী বিভাগ। ঠিক আছে, আমি শ্রেণী বিভাগগুলো এখানে আমি দেখছি। প্রথমে আসি সমাধিকরণ বহুব্রীহি। সমাধিকরণ, সমাধিকরণ
অর্থাৎ কিনা যে ব্যাসবাক্য হবে সেই ব্যাসবাক্যের দুটো পদের বিভক্তি সমান হবে, দুটো পদের বিভক্তি সমান হবে। এখানে দেখো গৌর, এখানে হচ্ছে শূন্য বিভক্তি, অঙ্গ এখানেও দেখো শূন্য বিভক্তি, এর সঙ্গে কোনো কিছু যোগ নেই। ঠিক আছে, তাহলে ব্যাসবাক্য যদি দুটোই শূন্য বিভক্তি হয়, অর্থাৎ বিভক্তি যদি সমান হয়, সেটা হয় সমাধিকরণ বহুব্রীহি। আমি তার উদাহরণ হিসাবে এখানে দিয়েছি গৌরঙ্গ যার গৌরাঙ্গ, বিশাল আকার যার বিশাল আকার, অর্থাৎ এটাও শূন্য বিভক্তি, এটাও শূন্য। এবার আসি ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। ব্যাধিকরণ মানে কি? ব্যাধিকরণ অর্থাৎ এই ব্যাসবাক্যে আমরা দেখতে পাবো দুটো বিভক্তি আলাদা, অর্থাৎ কিনা দুটো বিভক্তি আলাদা। ঠিক আছে, এখানে দেখো বিনা, এর সঙ্গে কোনো কিন্তু বিভক্তি নেই, অর্থাৎ কিনা শূন্য বিভক্তি নেই, মানে শূন্য বিভক্তি। আর পরপদে দেখো পানিতে, এখানে দেখো তে বিভক্তি রয়েছে, তে বিভক্তি, তাহলে এখানে শূন্য বিভক্তি, এখানে হচ্ছে তে বিভক্তি, তাহলে দুটো বিভক্তি আলাদা, তাই এদেরকে বলা হচ্ছে ব্যাধিকরণ। ব্যাধিকরণ মানে হচ্ছে পার্থক্য। এখানে মনে রাখার বিষয় হলো ব্যাধিকরণে সবসময় দুটো বিভক্তি ব্যবহৃত হয়, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে তে। যেমন মধু কণ্ঠে যার, মধু কণ্ঠ, বিনা পানিতে যার, তে, এখানে এ বিভক্তি যোগ হয়েছে, এখানে তে বিভক্তি যোগ হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার আসি, এখানে যেহেতু 10 আনন যার লেখাই রয়েছে, তখন এটা নিয়ে দেখো, আমরা দ্বিগু সমাসটাকে বারবার বলছি। দ্বিগু, দেখো দ্বিগু সমাসে আমি বারবার বলেছিলাম প্রথমে সংখ্যাবাচক থাকবে, শেষে অন্য কোনো পদ থাকবে, সেটা হচ্ছে দ্বিগু সমাস। তাহলে এখানেও তো প্রথমে সংখ্যাবাচক পদ রয়েছে, এখানেও তো সংখ্যাবাচক পদ রয়েছে, এখানেও একটা বিশেষ্য পদ রয়েছে, তাহলে এটা কেন দ্বিগু সমাস হবে না? সেই জায়গায় আসে। আচ্ছা, এটাকে যদি আমি ব্যাসবাক্য করি, 10 আনন, দুভাবে ব্যাসবাক্য করে দেখাচ্ছি। বোঝা যাচ্ছে কি? 10 আননের সমাহার হলো, 10 আননের সমাহার সমান সমান 10 আনন, অর্থাৎ সমাসবদ্ধ পদে গিয়ে 10 আনন। আবার বলছি 10 আনন যার 10 আনন, তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন থেকে যায় কোন ব্যাস বাক্যটা ঠিক। দেখো এটাকে আমরা বহুব্রীহি বলছি। কি বহুব্রীহি? না সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে দ্বিগু সমাসের সঙ্গে আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে পার্থক্য কি আছে? ঠিক আছে, দ্বিগু সমাসের সঙ্গে সংখ্যাবাচক বহুব্রীহির সমাসের পার্থক্য। দেখো দ্বিগু সমাসের ক্ষেত্রে কিন্তু সমাহার মানে সমষ্টিকে বোঝায়, একটা গোটা বিষয়বস্তুকে বা গোটা বিষয়টাকে বোঝায়। আর সংখ্যাবাচক মানে বারবার বলেছি নির্দিষ্ট একজনকে বোঝায়, সেটা হচ্ছে বহুব্রীহি। এখানে 10 আনন একজন ব্যক্তির নাম, অর্থাৎ কিনা লঙ্কাধিপতি রাবণের নাম, তাই এটাকে আমরা সংখ্যাবাচক বহুব্রীহি বলবো। এবং এই ব্যাসবাক্যটা ঠিক, এখানে কখনোই 10 আননের সমাহার হবে না, যেহেতু এটা একজন নির্দিষ্ট একজনকে বোঝাচ্ছে। যদি এটা সমষ্টিকে বোঝাতো তখন সেটা সমাহার হতো। এই হলো দ্বিগু সমাসের সঙ্গে সংখ্যাবাচক বহুব্রীহির পার্থক্য। ঠিক আছে, এইবার চলে আসি নঙর্থক বহুব্রীহি, অর্থাৎ যে সমাসবদ্ধ পথে প্রথমে নেই জাতীয় নাবাচক অব্যয় বা শব্দ ব্যবহার হয়, সেটা হচ্ছে নঙার্থক বহুব্রীহি। আমি আগের আলোচনা করেছিলাম তৎপুরুষের শ্রেণী বিভাগে নং তৎপুরুষ। ঠিক আছে, তাহলে
আমরা কোনটা নং তৎপুরুষ আর কোনটা নং বহুব্রীহি আমরা ধরব। দেখো, নং তৎপুরুষের ক্ষেত্রে আমি সেখানে কিন্তু ব্যবহার করেছিলাম, মনে রাখবে, যে নয়। ব্যাসবাক্য করার সময় আমি নয় দিয়ে ব্যাখ্যা করেছিলাম, ঠিক আছে। এখানে কিন্তু বহুব্রীহির ক্ষেত্রে নেই কথাটা ব্যবহার হবে, ঠিক আছে, নেই কথাটা ব্যবহার হবে, ঠিক আছে। আমার একটা মনে রাখছি কোনটা নঙর্থক বহুব্রীহি আর কোনটা নং তৎপুরুষ হবে। বারবার বলছি, বহুব্রীহি সমাসের প্রধান বৈশিষ্ট্য হলো সেটা কেবলমাত্র একজনকে বোঝাবে, একটি বিষয়কে বোঝাবে, একটি বস্তুকে বোঝাবে, মানে নির্দিষ্ট একটিকে বোঝাবে, সেটা কিন্তু সবসময় বহুব্রীহি হবে। দেখো, এখানে অনন্ত, বেঈমান, এগুলো সব নির্দিষ্ট একটিকে বোঝাচ্ছে, সেই জন্য এটা নঙর্থক বহুব্রীহি হবে। এখানে তখন ব্যাসবাক্য হবে নেই অন্ত যার অনন্ত, বে ইমান যার, অর্থাৎ নেই ইমান যার বেঈমান, ঠিক আছে। এগুলো হচ্ছে নঙর্থক বহুব্রীহি, ঠিক আছে। আরো যখন আলোচনায় আসবো পার্থক্য, তাহলে নং তৎপুরুষ আর নং বহুব্রীহির মধ্যে পার্থক্য হচ্ছে এটাই। একটা গোটা সমষ্টিকে বোঝাতে পারে, যদি বলা হয় অমানুষ। দেখো, নয় মানুষ, মানুষ একটা গোটা জাতি, নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না, সেটা সেই জন্য ওটাকে বলা হচ্ছে তৎপুরুষ সমাস। আর বেঈমান, বেঈমান হচ্ছে একটা বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য, ঠিক আছে। এখানে একটিকে বোঝাচ্ছে, সেজন্য এটা হচ্ছে নং। সংখ্যাবাচক পূর্বক বহুব্রীহি তো আমি একটু আগে আলোচনা করলাম। 10 আনন যার 10 আনন, এই যে এক চোখ যার এক চোখা, ঠিক আছে। এই যেমন এক চোখা, এটাকে তো আর আমি কখনোই মানে দ্বিগু সমাসে ফেলতে পারবো না, যতই সেটা প্রথমেই সংখ্যাবাচকটা, কারণ একের তো আর সমষ্টি হয় না বা সমাহার হয় না, ঠিক আছে। সেই জন্য এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এবার আসি মধ্যপদলোপী বহুব্রীহি। আমরা কর্মধারায় মধ্যপদলোপী করেছি, অর্থাৎ কিনা মাঝখানের পদ উঠে যাবে, সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। এই সমাসের ব্যাসবাক্যটা অনেক বড় হয়, এই সমাসের ব্যাসবাক্যটা অনেক বড় হয়, এই জন্য অনেকে এটাকে ব্যাখ্যাংশ বহুব্রীহি বলে, আবার এটাকে কেউ কেউ অনুষ্ঠানবাচক বহুব্রীহি বলে। কোথাও কোথাও রয়েছে। আমরা মধ্যপদলোপী বহুব্রীহি সমাস ধরেই চলবো, কারণ আমাদের মাধ্যমিকের পাঠ্য বইতে এটাই দেয়া আছে। দেখো, এখানে দেখো, সোনার মতো মুখ, এটা হয়ে গেল কিনা, কি হলো, উপমান কর্মধারায় সমাস, ঠিক আছে। আর শেষে রইল যার। যদি আমরা বলতো সোনার মতো মুখ, সোনামুখ, ঠিক আছে, কিন্তু সমাসবদ্ধ কি রয়েছে, সোনামুখী, অর্থাৎ কিনা একজনকেই বোঝাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই যারটাই হচ্ছে কিন্তু নির্দিষ্ট একজনকে ঠিক করে দেয়, অর্থাৎ যে সমাসে শেষে যার থাকবে সেটা সবসময় বহুব্রীহি সমাস হবে, আর এই যারটাই হচ্ছে কিন্তু একজন বা একটিকে নির্দেশ করে, ঠিক আছে। দেখো, ভাই ফোঁটা, ভাইয়ের কল্যাণে ফোঁটা দেওয়ার অনুষ্ঠান, তাকে বলা হয় ভাই ফোঁটা, ঠিক আছে। মাঝখান থেকে এতগুলো পদ উঠে গেল, সেই জন্য এটাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বোঝা গেল? এবং মধ্যপদলোপী কর্মধারায় আর মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের মধ্যে পার্থক্য হচ্ছে যে মধ্যপদলোপী কর্মধারায় মাঝখান থেকে পদ উঠে যাবে, আর এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু যার কথাটা শেষে, যার কথাটা বহুব্রীহি সমাসের ক্ষেত্রে যার কথাটা থাকবে, ঠিক আছে, অথবা অনুষ্ঠান, এগুলো থাকবে। এবার আসি সহার্থক বহুব্রীহি, অর্থাৎ যে সমাসবদ্ধ পদের শুরুতে দন্তস্ব থাকবে, অর্থাৎ কিনা দন্তস্ব দিয়ে যে সমাসবদ্ধ পদ
থাকবে সেটা সবসময় সহার্থক বহুব্রীহি সমাস হবে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আর এর ব্যাসবাক্য হবে কি, জলের সহিত বর্তমান, অর্থাৎ কিনা শেষে সহিত বর্তমান কথাটা বা পথটা অবশ্যই থাকবে। সবান্ধব বন্ধুর সহিত বর্তমান, স্ত্রী স্ত্রীর সহিত বর্তমান, সধবা স্বামীর সহিত বর্তমান। ঠিক আছে? এগুলো হচ্ছে সহার্থক বহুব্রীহি সমাস। সহার্থক বহুব্রীহি বারবার বলছি, প্রথমে দন্তস্ব থাকবে, এটা মনে রাখবে, প্রথমে দন্তস্ব দিয়ে শুরু হবে সমাসবদ্ধ পদ, সেটা হচ্ছে সহার্থক বহুব্রীহি সমাস। ঠিক আছে? এবার আসি পরের ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি কি হচ্ছে না, একই বিশেষ্য দুবার ব্যবহার করা হয়। দেখো, হাতাহাতি, হাত একটা বিশেষ্য পদ, এই হাতটাকে পরপর দুবার ব্যবহার করছে, তাই এটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। দেখো, জানা জানি, জানাটাও বিশেষ্য পদ, সেটাকে পরপর ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? এবার এই ব্যাসবাক্যটা তোমার অর্থ বুঝে ব্যাসবাক্য করতে হবে। যেমন হাতাহাতি, হাতাহাতি মানে হচ্ছে মারপিট বা লড়াই। ঠিক আছে? হাতাহাতি মানে হচ্ছে মারপিট বা লড়াই, সেক্ষেত্রে আমরা যুদ্ধ কথাটা ব্যবহার করেছি। ঠিক আছে? জানা জানি, পরস্পরকে জানা, আবার একে অপরকে জানা, এভাবেও আমি ব্যাখ্যা করতে, অর্থ অনুযায়ী ব্যাখ্যা করতে। যদি বলা হয় চুলো চুলো, তাহলে কি হবে, চুলে চুলে যে যুদ্ধ। যদি বলা হয় মারামারি, মেরে মেরে যে যুদ্ধ, মারামারি, এগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ। তাহলে বহুব্রীহি সমাস আমরা কি করে চিনব না, বহুব্রীহি সমাস আমাদের চেনার উপায় হচ্ছে যে সমাসবদ্ধ পদে সবসময় নির্দিষ্ট এক বা একটিকে বা একজনকে বোঝাবে। আর যদি ব্যাসবাক্য করি তাহলে বোঝা যাবে যে ব্যাসবাক্যে একরকম অর্থ আর সমাসবদ্ধ পদে দিয়ে একরকম অর্থ হচ্ছে, এটাকেই আমরা বহুব্রীহি সমাস বলছি। তাহলে আজকের বহুব্রীহি সমাস আলোচনা আমরা এই পর্যন্ত রাখছি।